ভূতবাগানের কথামালায় আজ শুনবেন মনোজ সেন রচিত গল্প ভূত বলে কিছু নেই। শ্রীকান্ত বসু আর প্রদীপ গুপ্ত অভিন্ন হৃদয় বন্ধু, যদিও দুজনের স্বভাবে কিছুমাত্র মিল নেই। শ্রীকান্ত বা কানু চটপটে, হাসি খুশি, চঞ্চল, আর প্রদীপ বা ভোলা গম্ভীর প্রকৃতির, শান্ত। একটু সুযোগ পেলেই যত্রতত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারেন। দুজনেই কলকাতার কাছে একটা কারখানায় চাকরি করেন। প্রত্যেক বছর পুজোর ছুটিতে বেড়াতে বেরিয়ে পড়েন। কানুর একটা পুরনো মডেলের হিন্দুস্তান গাড়ি আছে, সেটি হলো ওদের বাহন। এই দুজন নাকি তিনজন যতবারই বেড়াতে বের হন, ততবারই কোনো না কোনো মারাত্মক অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিয়ে ফেরেন। কত কী যে ঘটেছে ওদের এই ঘোরার সময়। বাঘে তাড়া করেছে, হাতি পথ আটকেছে, ডাকাতে ধরেছে, কোনো রকমে প্রাণ হাতে করে ফিরে এসেছেন প্রত্যেকবার। সেবার ওরা স্থির করলেন নাগাল্যান্ড যাবেন। কোহিমায় ভোলাবাবুর মেজদার বন্ধু পরিতোষ হালদার চাকরি করেন। অনেক দিন থেকেই যেতে বলছেন দুজনকে। মস্ত বাংলোয় থাকেন, একা মানুষ, কাজেই কোনো অতিথি এলে অত্যন্ত খুশি হন। আতিথেয়তায় তার কোনো অভাব নেই। পুজোর ছুটির সঙ্গে সঙ্গে আরও কিছুদিন ছুটি যোগ করে সপ্তমীর দিন দুই বন্ধু বেরিয়ে পড়লেন। কোহিমা পর্যন্ত যেতে কোনো অসুবিধা হলো না তেমন। কানুবাবুর গাড়ি চালানোর কষ্ট ভুলিয়ে দিল গৌহাটির থেকে কোহিমা যাওয়ার রাস্তার দুপাশের অপূর্ব দৃশ্য। বর্ষার পর ঘন সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়ের যে রূপ, তা যে কোনো মানুষকেই সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে। ভোলাবাবু অবশ্য সমস্ত রাস্তাটাই ঘুমিয়ে কাটালেন। কানুর বেশিরও গলায় উদ্ভট গানগুলো তাকে কিছুমাত্র বিরক্ত করতে পারল না। গোলমাল বাঁধল ফেরার সময়। পরিতোষবাবুর দিলদরিয়া স্বভাব আর অকৃপণ অতিথি সৎকারের ফলে দুজনে অত্যন্ত সন্তুষ্ট চিত্তেই রওনা হয়েছিলেন। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই নামল তুমুল বৃষ্টি। যদিও রাস্তা জনহীন, কোনো গাড়ি বা লরির চিহ্নমাত্র নেই, তবুও এরকম বর্ষায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। কানুবাবু কিন্তু গাড়ি চালিয়েই যেতে থাকলেন, কারণ থামতে তার মোটেই ভালো লাগছিল না। ঘন জঙ্গলের মধ্যে কোথায় গাড়ি দাঁড় করাবেন? যদিও তখন সকাল 8টা, কিন্তু জঙ্গলের নিশাচর জন্তু জানোয়ারেরা সবাই যে নিয়ম মেনে শুতে গেছে সেরকম কোনো স্থিরতা তো নেই। তার উপর বিপজ্জনক মানুষেরও কোনো অভাব নেই। কাজেই খুব সাবধানে হেডলাইট জ্বেলে প্রায় আন্দাজে রাস্তার নিশানা রেখে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলেন কানুবাবু। ভোলাবাবুর কোনো বিকার নেই, তিনি অকাতরে ঘুমোতে লাগলেন। কিছুটা যাবার পরেই এমন একটা দৃশ্য দেখলেন কানুবাবু যে তাকে গাড়ি দাঁড় করাতেই হলো। রাস্তার ধারে একটা প্রকাণ্ড গাছের নিচে একটা নাগা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে স্কুল ব্যাগ, বয়স 11-12 হবে। হাপুস নয়নে কাঁদছে মেয়েটি। তার সর্বাঙ্গ ভিজে গেছে, আর সেই জন্যই বোধহয় থরথর করে কাঁপছে। কানুবাবু গাড়ি দাঁড় করালেন, কিন্তু মেয়েটি এগিয়ে এলো না। যেখানে ছিল সেখানে দাঁড়িয়েই উদ্বিগ্ন চোখে গাড়িকে দেখতে লাগলো। কানুবাবু ইঞ্জিন বন্ধ করে জানলা দিয়ে বললেন, তুমি কি ইংরেজি জানো? মাথা নেড়ে মেয়েটি জানালো যে সে জানে।
এরকম নির্জন জায়গায় এই বৃষ্টির মধ্যে তুমি একা দাঁড়িয়ে রয়েছো কেন? কোথায় যাবে তুমি? জিজ্ঞাসা করলেন কানুবাবু। এইবার মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এলো। কানুবাবুকে দেখে আর তার কথা শুনে একটু বোধহয় ভরসা পেল। ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, আমি স্কুলে যাচ্ছিলুম, কিন্তু দেরি হয়ে গিয়েছিল, তাই বন্ধুরা আগে চলে গেছে। ভেবেছিলুম দৌড়ে ওদের ধরে ফেলবো। এখন এমন বৃষ্টি নামলো, এ অবস্থা আমি স্কুলে যেতে পারছি না, বাড়িও ফিরতে পারছি না। বলে আবার কান্না শুরু করলো। কোথায় তোমার বাড়ি? জিজ্ঞেস করলো কানুবাবু। এখান থেকে মাইল দেড়েক দূরে আমাদের গ্রাম, ওই দিকে। বলে মেয়েটি কানুবাবুরা যেদিকে যাচ্ছিলেন সেই দিকে আঙুল তুলে দেখালো। ওই টিলাটার উপাসে। তবে তো আমাদের পথেই পড়বে। তুমি গাড়িতে উঠে বসো, আমরা তোমাকে পৌঁছে দেব। তোমাদের গ্রাম পর্যন্ত গাড়ি যাবে? যাবে। মাঝখানে একটা নদী আছে, তবে তার উপরে একটা ব্রিজও আছে। তবে তো ভালোই হলো, উঠে এসো। মেয়েটি ইতস্তত করছিল। কানুবাবু বললেন, কি হলো, দেরি করছো কেন? তোমার সঙ্গে লোকটি অমনভাবে পড়ে আছে কেন? মাতাল? আরে না না, ও ঘুমোচ্ছে, সব সময় ঘুমোয়। বলে কানুবাবু ভোলাকে এক ধাক্কা মেরে বললেন, এই ভোলা, ওঠ, দেখ, এই মেয়েটি তোকে দেখে মাতাল ভাবছে। ভাববেই, এই সকালে কেউ ঘুমোয়? ভোলাবাবু আড়মোড়া ভেঙে উঠে বললেন, মেয়ে? আরে তাই তো। এ কে? বৃষ্টিতে আটকে গেছে বুঝি? কানুবাবু বললেন, ওকে বাড়ি পৌঁছে দেবো, কাছেই গ্রাম। ভালোই হলো, একটা নাগা গ্রামও দেখা হয়ে যাবে। মেয়েটি তখন ইতস্তত করছে দেখে কানুবাবু একটু অধৈর্য হয়ে বলল, আবার কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে কোনো লাভ আছে? মেয়েটি বলল, আপনার গাড়ির সিট কিন্তু ভিজে যাবে। ভিজুক, সে তোমাকে ভাবতে হবে না। অত্যন্ত সংকুচিতভাবে মেয়েটি গাড়ির পেছনের সিটে উঠে বসল। বলল, আমি অত্যন্ত লজ্জিত, আপনাদের এরকমভাবে বিব্রত করলুম। কানুবাবু বলল, ওসব কথা ছাড়ো, এখন আমাদের রাস্তা দেখাও। বলে গাড়ির ইঞ্জিন চালু করবার জন্য চাবি ঘুরিয়ে সেলফ স্টার্টের বোতাম টিপলেন। গাড়ি স্টার্ট হলো না। যতবার বোতাম টেপেন কালুবাবু, ততবারই গাড়ি চ্যা করে আর্তনাদ করে থরথর করে কাঁপে, কিন্তু তার ইঞ্জিন আর চালু হলো না। খেয়েছে, ইঞ্জিন নির্ঘাত ঠান্ডা হয়ে জমে গেছে, ভাবলেন কানুবাবু। কিন্তু স্টার্ট তো করতেই হবে, এরকমভাবে রাস্তার মাঝখানে তো দাঁড়িয়ে থাকা যায় না। প্রবল বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে বেরোতে বাধ্য হলেন কানুবাবু। ভোলাবাবুকে বলে লাভ নেই, কারণ তিনি আবার ঘুমিয়ে পড়েছেন। ব্যানেটের ডানা খুলে স্পার্ক প্লাগগুলো নাড়াচাড়া করলেন, কিন্তু তাতে আর কী লাভ? আগুন জেলে সেগুলো গরম করা দরকার। কোথায় আগুন জ্বালাবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন, আর কি করা যায় ভাবছেন কানুবাবু। এমন সময় দূরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। এদিকে আসছিল গাড়িটা। বৃষ্টির প্রায় নিঃসৃত পর্দায় পেছনে এক জোড়া হেডলাইটের ম্লান আলো দেখা গেল। গাড়ি যখন তখন নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে, এই ভেবে কানুবাবু এগিয়ে গেলেন পেছনের গাড়িটার দিকে। দুহাত তুলে থামতে বললেন। গাড়িটা থামল। দেখা গেল সেটা একটা জিপ, স্থানীয় পুলিশের। পুলকিত চিত্তে কানুবাবু জিপের কাছে চলে গেলেন। জানলা খুলে মুন্ডু বার করলেন একজন অফিসার। বললেন, কি হয়েছে, গাড়ি খারাপ? নাক চোখ থেকে জল ঝেড়ে ফেলে কানুবাবু বললেন, হ্যাঁ, স্টার্ট নিচ্ছে না। তবে সেটা বড় কথা নয়, আমার গাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, সে বাড়ি ফিরতে পারছে না এই রকম আবহাওয়ায়।
আপনারা যদি দয়া করে ওকে পৌঁছে দেন আর সেই সঙ্গে একজন গাড়ির মিস্ত্রিকে খবর দিয়ে দেন তাহলে বড় উপকার হয়। মেয়েটির বাড়ি কোথায়? ওই টিলার ওপাশে, এখান থেকে মাইল 1.5 দূরে। ওই টিলার ওপাশে? মেয়েটি এখনো রয়েছে আপনার গাড়িতে? বলতে বলতে প্রবোধ বৃষ্টি অগ্রাহ্য করে লাফ দিয়ে জিপ থেকে নামলেন পুলিশ অফিসার। কোমরের খাপ থেকে রিভলভার বের করে উত্তেজনায় কাপ গলায় বললেন, চলুন তো। কানুবাবু বেশ আশ্চর্যই হলেন। বলেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? মেয়েটি নিতান্তই অল্প বয়স, স্কুলে পড়ে। অফিসারের বিরক্ত গলায় বললেন। কোনো কথা বলবেন না, চুপচাপ আসুন। অফিসারের পেছনে পেছনে জিপ থেকে 3 জন বন্দুকধারী কনস্টেবল নেমে এসেছিল। তারা 4 জনে মিলে কানুবাবুর গাড়িটা ঘিরে ফেলল। অফিসার গাড়ির ভেতরে উকি মেরে বললেন, কোথায় মেয়ে? আর এ কে? মরে গেছে নাকি? কানুবাবু বললেন, মেয়েটি নেই? তাহলে আপনাদের দেখে পালিয়েছে। আর এ আমার বন্ধু, মারা যায়নি, ঘুমোচ্ছে। বাবা, এমন ঘুম! মেয়েটিকে ঠিক দেখেছিলেন তো? নিশ্চয়ই ঠিক দেখেছি। দেখুন না, পেছনের সিটে আর তলায় পা রাখার জায়গায় ভিজে রয়েছে কিনা। অফিসার বললেন, না, একেবারেই ভিজে নেই। বলে কনস্টেবলদের বললেন, তোমরা জিপে গিয়ে বসো, আমি আসছি। দরজা খুলে পেছনের সিটে বসলেন অফিসার। কানুবাবুকে বললেন, আপনি উঠে আসুন আর আপনার বন্ধুকে ঘুম থেকে তুলুন। ওকে বলুন যে আজ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন দুজনে। এইবার ভয় পেলেন কানুবাবু। ধাক্কা মেরে ওঠালেন ভোলাবাবুকে। বললেন, শোনো একবার, ইনি কি বলছেন। অফিসার ভোলাবাবুকে জিজ্ঞাসা করলেন। আপনি মেয়েটিকে দেখেছিলেন? ভোলাবাবু বললেন, কোন মেয়ে? ও সেই যাকে কানু বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। দেখেছি বই কি। কোথায় সে? সেটা পরে বলছি। আচ্ছা, মেয়েটি কি লাল আর সবুজ চৌকুপি ডিজাইনের স্কার্ট আর সাদা রঙের জামা পরেছিল? কাঁধে ছিল গাঢ় নীল রঙের স্কুল ব্যাগ। ঠিক তাই। গেল কোথায় সে? কোথাও যায়নি, এখানেই সে রয়েছে। একটা শিকার ফসকেছে আর একটার আশায় বসে রয়েছে। কি যে বলেন তার ঠিক নেই। শিকার আবার কি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে। তাহলে শুনুন, ওই যে টিলায় দেখছেন, যার ওপাশে মেয়েটির গ্রাম, ওটার পেছনে যাবার কাঁচা রাস্তাটি এই হাইওয়ে থেকে বেরিয়ে সামান্য কিছু দূর গিয়েই একটা সূচগ্র বাঁক নিয়ে বিপজ্জনকভাবে খাড়া নেমে গেছে নিচে পাহাড়ি নদীতে। যারা ওইসব পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত, তাদের পক্ষ সেই উতরাইতে সামলে চালাতে পারা প্রায় অসম্ভব। আর যারা অভ্যস্ত নয়, তাদের পক্ষে হুড়মুড় করে নিচে নদীর প্রবল স্রোতের মধ্যে আশ্রে পড়া ছাড়া অন্য কোনো গতি নেই। আর সেই পাড়ার অর্থ অবধারিত মৃত্যু। ব্রেক কষলে লাভ হয় না। না, গাড়ি তাহলে ডিগবাজি খেয়ে নদীর মধ্যেই পড়বে। আর ব্রেক কষবেন কখন? বাঘটা ঘোরার সঙ্গে সঙ্গেই তো উতরাই, আর তারপরেই বৃষ্টি। 1 হাত দূরের গাছ ভালো করে দেখা যায় না তো। ওই মোড়ে যানবাহনকে সতর্ক করে বোর্ড লেখা আছে। এই বৃষ্টিতে সেটাই কি কারো নজরে পড়তে পারে? কানুবাবু বললেন, মেয়েটি যে বলল নদীর উপরে একটা ব্রিজ আছে, ছিল। বছর 15 আগে সেটা বন্যায় ভেঙে যায়। এখন একটা দড়ির সাঁকো আছে, তার উপর দিয়ে সাইকেল ঠেলে নিয়ে যাওয়া চলে, তবে গাড়ি নয়। নদীর উপরে এই গ্রামটা, সেটা আছে। মেয়েটি ওই গ্রামেই থাকতো। হ্যাঁ, প্রায় 12 বছর আগে এমনি এক বর্ষার সকালে স্কুলে যাবার সময় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে। ড্রাইভারের খুব একটা দোষ ছিল তা বলা যায় না। বৃষ্টি হচ্ছিল খুব জোরে, বেচারি দেখতে পায়নি। যখন দেখেছে তখন আর সামলাতে পারেনি। তারপর থেকে
এই 12 বছর প্রায় 8-10টা গাড়ি ওই রাস্তা দিয়ে নেমে গিয়ে নদীতে ভেঙে পড়েছে। প্রায় 14-15 জন ভদ্রলোকের মৃত্যু হয়েছে। কেবল একজন গুরুতরভাবে আহত হয়ে বেঁচেছিল কিছুদিন। মারা যাওয়ার আগে সে যে বয়ান দিয়েছিল তার থেকেই আমরা জানতে পারি কেন এই গাড়িগুলো প্রবল বৃষ্টির মধ্যে হাইওয়ে ছেড়ে ওই দুর্গম রাস্তায় ভয়াবহ মৃত্যুর দিকে এগিয়ে গেছে। তা না হলে হয়তো এই ঘটনাগুলো একটা রহস্যই থেকে যেত। আমাদের উপরওয়ালার অবশ্য এ বয়ানে বিশ্বাস হয় না। তারা বলেন দুর্ঘটনার ফলে লোকটির মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই উল্টোপাল্টা বকছে। তারা এই ব্যাপারে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পেয়ে থাকেন। আন্তর্জাতিক হস্তক্ষেপও বাদ যায় না। অর্থাৎ আপনি বলতে চান যে মেয়েটি ভূত, আর এসব ভূতের প্রতিহিংসার ব্যাপার? অফিসিয়ালি সে কথা আমি আপনাকে বলতে পারি না। আমি ভূত বিশ্বাস করি না। বেজার মুখে বলল কানুবাবু। না করতে পারেন। আপনার গাড়িটা কিন্তু করে, আর সেই জন্যই সে ভয়ে স্টার্ট নেয়নি, যে কারণে আপনারা এখনো জীবিত আছেন। যাকগে, এখন ব্যানেটটা একবার খুলুন, দেখি একে স্টার্ট করানো যায় কিনা। বলে অফিসার গাড়ি থেকে নামলেন। ব্যানেট খোলা দরকার হলো না। কানুবাবু চাবি ঘুরিয়ে সেলফ স্টার্ট টেপা মাত্র গাড়ি চড়াত করে চালু হয়ে গেল। পুলিশ অফিসার জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, দেখেছেন কি বলেছিলাম? বলে পেছনের জিপের দিকে এগিয়ে গেলেন। কানুবাবু সস্নেহে গাড়ির স্টিয়ারিং হাত বুলিয়ে বললেন, দূর বেটা ভিতুর ডিম, ভূত বলে কিচ্ছু নেই জানিস না, ভয়ে একেবারে ঠান্ডা হয়ে গেলি।